আজ আমরা বাংলাদেশের লেদার ইন্ডাস্ট্রির বিশাল সম্ভাবনা নিয়ে কথা বলবো। এটা কিন্তু আন্তর্জাতিক ব্যবসার জন্য একটা দারুণ সুযোগ তৈরি করছে। চলুন এই বিষয়টা নিয়ে একটু বিস্তারিতভাবে জানা যাক। আচ্ছা, যারা ব্যবসার জগতে আছেন তারা তো সব সময়ই খোঁজেন, তাই না? যে পরবর্তী বড় সুযোগটা কোথায়, পরবর্তী হাই ভ্যালু সোর্সিং ডেস্টিনেশন কোনটা হতে পারে। মানে এমন একটা বাজার দরকার যেখানে কোয়ালিটি, খরচ আর অভিজ্ঞতা এই তিনটার একটা দারুণ মেলবন্ধন থাকবে। আমাদের আজকের এই আলোচনাটা কিন্তু ঠিক সেই বিষয়টা নিয়েই। তো চলুন একদম মূল আলোচনায় চলে যাই। স্ক্রিনে যে সংখ্যাটা দেখা যাচ্ছে সেদিকে একটু তাকানো যাক। 1.14 বিলিয়ন মার্কিন ডলার। ভাবা যায় এটা কিন্তু 2025 অর্থ বছরে বাংলাদেশের লেদার আর লেদার প্রোডাক্ট সেক্টর থেকে এক্সপোর্টের একটা টার্গেট। এই একটা সংখ্যাই কিন্তু বলে দেয় যে এই ইন্ডাস্ট্রির পোটেনশিয়ালটা ঠিক কত বড়। আর দেখুন, এই গ্রোথটা কিন্তু হুট করে হচ্ছে না। এই চার্টটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হবে। গত অর্থবছর অর্থাৎ 2024-এ এক্সপোর্ট ছিল প্রায় 1.03 বিলিয়ন ডলার, আর মাত্র এক বছরের মাথায় সেটা বেড়ে 1.14 বিলিয়ন ডলারে পৌঁছানোর পথে। এটাই কিন্তু দেখাচ্ছে যে এই সেক্টরটা কতটা স্টেবল আর শক্তিশালীভাবে বড় হচ্ছে। তাহলে আসল প্রশ্নটা হলো, ইন্টারন্যাশনাল ইম্পোর্টারদের কাছে বাংলাদেশ কেন এত ইন্টারেস্টিং একটা জায়গা হয়ে উঠছে? চলুন এর পেছনের মূল কারণগুলো একটু খুঁজে দেখি। এর পেছনে আসলে কয়েকটা বড় কারণ আছে। যদি মূল 4টা কারণের কথা বলি, প্রথমটা হলো প্রোডাকশন কস্টটা খুবই কম্পিটিটিভ। দ্বিতীয়ত, এখানকার ওয়ার্কফোর্স কিন্তু খুবই অভিজ্ঞ আর স্কিলড। তৃতীয় যে বিষয়টা সেটা হলো কমপ্লায়েন্স কালচার, মানে আন্তর্জাতিক নিয়মকানুন মেনে চলার যে সংস্কৃতি, সেটা এখন বেশ দ্রুত বাড়ছে। আর সবশেষে ডিজাইন ক্যাপাবিলিটিও কিন্তু দিন দিন বাড়ছে। এর মানে হলো ইন্টারন্যাশনাল ব্র্যান্ডগুলো চাইলে তাদের নিজেদের ডিজাইন দিয়ে জিনিস বানিয়ে নিতে পারে, যেটাকে আমরা বলি OEM বা অরিজিনাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারিং। আবার এখানকার ম্যানুফ্যাকচারারদের করা ডিজাইন থেকেও তারা বেছে নিতে পারে, যেটাকে বলা হয় ODM বা অরিজিনাল ডিজাইন ম্যানুফ্যাকচারিং। ওকে, এখন বাংলাদেশের ম্যানুফ্যাকচারিং সেক্টরের দিকে একটু তাকানো যাক। এটা কিন্তু বিশাল বৈচিত্র্যময় একটা ইকোসিস্টেম, যেখানে বিভিন্ন ধরনের কোম্পানি নিজেদের জায়গা তৈরি করে নিয়েছে। এই স্লাইডটা বেশ গুরুত্বপূর্ণ। দেখুন, বাংলাদেশের ইন্ডাস্ট্রিটা মূলত ইন্টারন্যাশনাল ব্র্যান্ডগুলোর জন্য OEM আর ODM পার্টনারশিপের উপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে। সোজা কথায়, তারা বিদেশি ব্র্যান্ডের ডিজাইন অনুযায়ী প্রোডাক্ট বানাতে পারে, আবার নিজেদের ডিজাইন থেকেও ক্লায়েন্টদের বেছে নেওয়ার সুযোগ দেয়। এই ডাইভার্সিটি বা বৈচিত্র্যটা ঠিক কেমন, সেটা এই উদাহরণগুলো দেখলে আরও পরিষ্কার হবে। যেমন ধরুন, একদিকে ব্যাগস অ্যান্ড বিয়ন্ড বা ডেবোনিয়ার ব্যাগের মতো কোম্পানি আছে যারা শুধু ব্যাগ আর লাগেজ বানায়। আবার অন্যদিকে বিবিজে লেদার বা ফ্লসি লেদার ক্রাফটের মতো প্রতিষ্ঠান আছে যারা ছোট ছোট অ্যাক্সেসরিজ বা ক্রাফট আইটেম বানানোর জন্য পরিচিত। আরেকটা উদাহরণ দেখি চলুন। একদিকে KS লেদার গ্লাভস লিমিটেডের মতো কোম্পানি আছে যারা শুধু একটা নির্দিষ্ট জিনিস যেমন লেদার গ্লাভস তৈরিতে স্পেশালাইজড। আবার অন্যদিকে অ্যাক্সেঞ্চার ফুটওয়্যার অ্যান্ড লেদার প্রোডাক্টস লিমিটেডের মতো বড় কোম্পানিগুলো আছে যাদের একটা ইন্টিগ্রেটেড সাপ্লাই চেইন আছে, মানে তারা অনেক ধরনের প্রোডাক্ট একসাথেই তৈরি করতে পারে। কিন্তু কথা হলো, এত বড় আর এত বৈচিত্র্যময় একটা মার্কেটে সঠিক পার্টনার খুঁজে পাওয়াটা কিন্তু বেশ কঠিন হতে পারে। আর ঠিক এখানেই একজন এক্সপার্টের গাইডেন্সের দরকার হয়। আর সেই এক্সপার্ট হলেন মোহাম্মদ জয়নাল আবদিন। তিনি একজন বিজনেস কনসালটেন্ট যার এই ইন্ডাস্ট্রিতে 18 বছরেরও বেশি অভিজ্ঞতা আছে। তার নামটাই কিন্তু এই সেক্টরে একটা ভরসার জায়গা তৈরি করে। এই টাইমলাইনটা দেখলে তার অভিজ্ঞতার গভীরতাটা বোঝা যায়। 2010 থেকে 2017 সাল পর্যন্ত SME ফাউন্ডেশন, তারপর 2017 থেকে 2022 পর্যন্ত ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির মতো বড় প্রতিষ্ঠানে কাজ করেছেন। 2022 সাল থেকে তিনি নিজের কোম্পানি ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট বাংলাদেশ, সংক্ষেপে TIIB এর প্রতিষ্ঠাতা ও CEO। আর 2024 সাল থেকে তিনি ব্রাজিল বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সেক্রেটারি জেনারেল হিসেবেও দায়িত্ব পালন করছেন। তাহলে TNB আসলে কি কাজ করে? সোজা কথায়, এটা একটা স্ট্র্যাটেজিক পার্টনার আর বিজনেস কনসালটেন্সি ফার্ম। এর মূল কাজ হল ইম্পোর্টার আর এক্সপোর্টারদের জন্য সাপ্লাই চেইনের যে বিভিন্ন বাধা বা জটিলতা থাকে সেগুলো কমানো। আর তারা এই কাজটা করে মূলত 6টা ধাপে। প্রথমে ক্রেতা বিক্রেতার মধ্যে যোগাযোগ করিয়ে দেয়, তারপর প্রোডাক্ট আর ফ্যাক্টরির প্রোফাইলিং করে, এক্সপোর্টের জন্য প্রস্তুত হতে সাহায্য করে, বাজার সম্পর্কে জরুরি তথ্য দেয়, ডিজিটাল লিড জেনারেশনে হেল্প করে, আর সবশেষে ট্রেড বা বাণিজ্য যাতে সহজ হয় সেই ব্যবস্থা করে। পুরো প্রসেসটাই কিন্তু সোর্সিংয়ের বাধাগুলো দূর করার একটা সহজ সমাধান। বেশ, আমরা আলোচনার প্রায় শেষের দিকে চলে এসেছি। ভবিষ্যতের দিকে তাকালে এই সুযোগটাকে একটু অন্যভাবে দেখার সময় এসছে।
বিষয়টা এখন আর শুধু সস্তায় জিনিস বানানোর মধ্যে সীমাবদ্ধ নেই। এই কোটেশনটা দিয়েই আসলে পুরো বিষয়টা সমাস্তায়জ করা যায়। বাংলাদেশকে শুধু একটা সস্তার অপশন হিসেবে না দেখে বরং ভালো কোয়ালিটির লেদার প্রোডাক্টের জন্য একটা স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে দেখা, এটাই হলো আসল কথা। তো সবশেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। এই পুরো আলোচনা শোনার পর যে কোনো আন্তর্জাতিক ব্যবসার জন্য পরবর্তী স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে বাংলাদেশ কতটা সম্ভাবনাময় বলে মনে হচ্ছে?